হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো পোস্টার বা প্লাকার্ড দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কিসে ক্লাস করাচ্ছি। তো আজকে আমি পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের ক্লাস 12-এর ছায়া প্রকাশনী থেকে থিওরি এবং তার সঙ্গে যে নিউমেরিক্যাল আছে সেগুলো করব, ঠিক আছে, ক্লাস 12-এর জন্য। তো এটা হচ্ছে আমাদের আমি এটা স্টার্ট করেছি না, আগের দিন হচ্ছে প্রথম চ্যাপ্টার করেছিলাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। দুটো ক্লাস আছে দেখবে। আর আজকে আমি স্টার্ট করব তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। তো এবার বলে দিই, আমি 12 এবং 11-এর যে আমি সিরিজটা শুরু করেছি, ঠিক আছে, ছায়া প্রকাশনী থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে, সেটা আমি ক্লাস 11 আর 12-এর দুটো করে ক্লাস আসবে, ঠিক আছে। ক্লাস আর 11 আর 12-এর প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস আসবে, ঠিক আছে। ধরো আজকে আসছে 12-এর ক্লাস, তো নেক্সট দিন আসবে ধরো 11-এর ক্লাস, তারপরের দিন হয়তো 12-এর ক্লাস আসবে, ঠিক আছে। এবার অল্টারনেট ডে করে আসবে, দুদিন আসবে, প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস আসবে। তো আমার কাছে যারা পড়বে, আমি এটুকু বলতে পারি তাদের প্রাইভেট পড়ার দরকার নেই, ঠিক আছে। আমি এখান থেকে সব ধরে ধরে থিওরি, নিউমেরিক্যাল, এমসিকিউ সব করিয়ে দেবো, ঠিক আছে। এবং সিলেবাস খুব ভালোভাবে শেষ হবে এবং অনেকবার প্র্যাকটিসও করিয়ে দেবো, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে লাইক করে রাখবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, ঠিক আছে, বা তোমাদের কী অসুবিধা হচ্ছে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো দেখো, ইউনিট 1 চ্যাপ্টার 2 তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তো এইখানে হচ্ছে এটা, এর নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। এটা আমাদের এখানে দরকার নেই। এটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে 12-এর প্রথম সূত্রই হচ্ছে যে সূত্র এতগুলো 11-এর সূত্র পড়েছো। তো 12-এর প্রথম সূত্র হচ্ছে কুলম্বস ল, ঠিক আছে, কুলম্বের সূত্র। 12-এর প্রথম সূত্র হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। দেখো, আমি আগে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তারপর দেখিয়ে দেবো বই থেকে কীভাবে আছে, কোথায় আছে, ঠিক আছে। দেখো, একটু ওয়েট করো, আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি শুরু করছি ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, বা তড়িৎ ক্ষেত্র। তো আজকে আমি শুরু করছি তড়িৎ ক্ষেত্র, ক্লাস 12, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র ক্লাস 12। তো ফার্স্টে আমি কি বললাম, ফার্স্টে আমরা কিসের করব, কুলম্বস ল করব। কি করব, কুলম্বস ল বা কুলম্বের সূত্র, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করব বললাম, কুলম্বের সূত্র। দেখো, কুলম্বের সূত্র কি বলছে, দুটো বিন্দু আধান, এ একটা বিন্দু আধান, ধরো এই একটা বিন্দু আধান, ঠিক আছে, বিন্দু আধান। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, চলো, বিন্দু আধান, আর এটাও কি একটা বিন্দু আধান, ঠিক আছে। এটা জাস্ট বুঝে নাও, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান। কি বলছে, যদি দুটো পরস্পর বিন্দু আধান একটি দূরত্বে থাকে, ঠিক আছে, একটা ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা বলে রাখি, তোমরা এটা নিশ্চয়ই জানো যে সম আধান কী করবে, পরস্পরকে আকর্ষণ করবে, মানে এইটা পজিটিভ পজিটিভ, সরি, সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ, আর অপোজিট আধান কী করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। এটা তোমরা জানো। কি বললাম তাহলে, এটা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো বা আগেও পড়েছো। সমাধান পরস্পরকে, মানে ধরো নেগেটিভ নেগেটিভ কী করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। আর বিপরীত আধান, মানে নেগেটিভ পজিটিভ, আর ধরো পজিটিভ নেগেটিভ, এই দুটো কী করবে, পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে। এটা তোমরা জানো। তো সেখানেই বলা হচ্ছে দুটো বিন্দু আধান, এবার সেগুলো দেখো, এটা মাইনাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে, এটা প্লাস হতে পারে, যা খুশি, ঠিক আছে। মানে ধরো এটা মাইনাস, এটা প্লাস, বা দুটি মাইনাস বা দুটি প্লাস, বা এটা মাইনাস এটা প্লাস, যা খুশি হতে পারে। সেরকম দুটো বিন্দু আধান পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকলেই, ঠিক আছে, তাদের মধ্যে ক্রিয়াশীল বল, ঠিক আছে, বিন্দু দুটির আধানের গুণফল এবং বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এইখান থেকে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো সেই ডিস্টেন্সগুলো আমি নাম লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমার সুবিধা হবে। ধরো এইটা হচ্ছে, এখানে আছে কিউ, তার সেম আধান আছে, যা খুশি থাক, এটা কিউ, এটা ধরো Q1, এটা Q2, দুটো বিন্দু আধান, একই বিন্দু আধান, ঠিক আছে। আর এই যে ডিস্টেন্স, এর ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এখানে এদের মধ্যে ফোর্সটা কত হবে, সেই ফোর্সটা কী হচ্ছে, কুলাম আবিষ্কার করেছে। তাহলে কুলাম কী বলছে,
বলছে আমি বলে দিচ্ছি দেখো, যে দুটি বিন্দু আধান পরস্পর একটা দূরত্বে থাকলে তাদের মধ্যে এই আকর্ষণ বল মানে এফটা কী হবে, এই দুটো বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্ব মানে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ফার্স্টেরটা কী বলছে, সেকেন্ড ওয়েট করো, ধরো দেখো ফার্স্টেরটা কী বলছে, বলছে যে এই যে বলটা আছে, বলটা কি বললো, দুটি বিন্দু আধানের সমানুপাতিক মানে এই সাইনটা দেবে ভ্যারিজেস চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, দুটি বিন্দু আধানের গুণফল, এই যে Q1 ইন্টু কী হবে Q2, এদের গুণফলের সমানুপাতিক। বুঝতে পারছো, এই দুটো আধান তার গুণফল মানে পাশাপাশি আছে, কিছু নেই মানে দেখো কিছু নেই মানে মাঝখানে ডট আছে মানে গুণ আছে, আমি ডটটা দিলেও কি না দিলেও কি, ঠিক আছে, এটা এরকম ডট এরকম একটা ডট আছে, তো গুণ মানে এই দুটো বিন্দু আধানের মধ্যে কি বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক চিহ্ন। আর কি বলছে, এই ফোর্সটা আবার এর দূরত্ব, এই দূরত্ব কত, এটা আর তার বর্গের মানে স্কোয়ার, ঠিক আছে, দূরত্বের এই স্কোয়ার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক আবার কী জিনিস, ব্যস্তানুপাতিক সমানুপাতিক চিহ্নটা আসবে কিন্তু এটা 1/, আকারে চলে আসবে। বুঝতে পারলে কি বললাম, ব্যস্তানুপাতিক সমানুপাতিক চিহ্নটা আসবে, এটা তো ভ্যারিজেস চিহ্নটা আসবে, এবার সেটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, যদি দেখো ডাইরেক্ট মানে 1/, নেই সেটা উপরটা দেখো সমানুপাতিক আর নিচটা দেখো 1/, দিয়ে করা আছে, তাই এটা মানে এই জিনিসটা আলাদা আর এই জিনিসটা আলাদা। ঠিক আছে, দেখো তাহলে কি, এটা হচ্ছে সমানুপাতিক ওপরেরটা আর নিচেরটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তা দুটো যদি পাশাপাশি নিয়ে যায় তাহলে কী হবে, একসঙ্গে লিখলে তাহলে এ ভ্যারিজেস, ওপরে কী হলো দেখো, ওপরের সমানুপাতিক ডাইরেক্ট কী আছে, ডাইরেক্ট হচ্ছে Q1 ইন্টু Q2 আর নিচে কী আছে R²। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট একসঙ্গে লিখে ফেললাম, আমি দুটোকে কম্বাইন করে লিখলাম, মানে এটা সূত্রটা কুলাম্বস বলেছে। ঠিক আছে, এটাই কুলাম্বস বলেছে। এবার এখানে দেখো ভালো করে বলে দিই, এই Q1 Q2 হচ্ছে বিন্দু আধান, ঠিক আছে, Q1 Q2 হচ্ছে বিন্দু আধান, আর হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব, এফ হচ্ছে বল। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে এখানে দেখো ভালো করে, মানে এখান থেকে কী বোঝা যায় ভালো করে দেখবে, এই যে এফ যদি এই Q1 Q2 বাড়ে তাহলে এফটা বাড়বে না কমবে, অবশ্যই এফটা বাড়বে। ঠিক আছে, অন্য কালে ইউজ করছি তাহলে তোমাদের সুবিধা হবে। Q1 Q2 বাড়লে মানে Q1 এর মান বা যে কোনো একটার মান যদি বাড়ে তাহলে এফটা কিন্তু বাড়বে, আটটা নয় কিন্তু Q1 Q2 বলছে, মানে আধানগুলোর মান যদি বাড়ে তাহলে এফের মান বাড়বে। এটা কিন্তু MCQ পড়বে, ঠিক আছে, এরকম জায়গায় MCQ পড়বে, তোমার তো MCQ, তোমরা সবাই জানো তোমাদের MCQ পরীক্ষা হবে। MCQ কী বলছে, যে Q1 Q2 যদি বাড়ে মানে R1 Q2 বাড়ে তাহলে এফ বাড়বে, বা এফ বাড়লে Q1 Q2 বাড়তে পারে। ঠিক আছে, আর এফের সঙ্গে মানে এটা হচ্ছে সমানুপাতিক, সেই জন্য এটা হচ্ছে সমানুপাতিক, মানে এইখানে দেখাচ্ছি, তাহলে এইটা যদি বাড়ে তাহলে এটা বাড়বে, এটা যদি কমে তাহলে এখানেও কমবে। ঠিক আছে, বা এইগুলো যদি কমে তাহলে এটা এফটা কমবে, এইগুলো যদি বাড়ে তাহলে এফটা বাড়বে। আর এক্ষেত্রে উল্টো, দেখো আরটা যদি বাড়ে এর সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক, আর এর সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে আর যদি বেড়ে যায় তাহলে এই এফটা কমে যাবে, আর এফ যদি কমে যায় তাহলে এফটা বেড়ে যাবে। বুঝে গেছে, আর এই কেস উল্টো, তাহলে কী হবে, আটটা লাল কালিতে দেখাচ্ছি, যদি আটটা ক্রমশ বাড়ে, আর বাড়ে মানে কিন্তু নিচের দিকে বাড়ছে, কেন আটটা ব্যস্তানুপাতিক, তাহলে এফটা কী হবে উল্টো দিকে করবে। ঠিক আছে, বা আটটা যদি এইদিকে বাড়ে তাহলে এফটা এইদিকে কমবে। বুঝে গেছে, বাড়া মানে কি ওপর নিচে নয়, বাড়া মানে বাড়বে, সোজা কথা। তাহলে আর যদি বাড়ে তাহলে এফ কমবে, আর যদি কমে তাহলে এফ বাড়বে, ব্যাস বুঝে গেছো। আর Q1 Q2 বাড়লে এফটা বাড়বে ডাইরেক্ট, Q1 Q2 কমলে এফটা কমবে। বুঝে গেছে, এটা কিন্তু MCQ, এটা কিন্তু MCQ পড়বে, এটা দিয়েই MCQ পড়বে। ঠিক আছে, তো বুঝে গেছো, এটা হলো, এটা কী হলো, এটা সূত্র লিখেছি, মানে এটা হচ্ছে সূত্র আমাদের। ঠিক আছে, এই সূত্রটা এখনো শেষ হয়নি, সূত্রটা এখনো শেষ হয়নি, এটা তো সমানুপাতিক চিহ্ন, কিন্তু সমানুপাতিটা তুলে যদি আমি সমান আকার লিখতে চাই, মানে সমানুপাতিটা তুলে সমানুপাতির জায়গায় সমান আকার লিখতে চাই, তো এরকম করে লিখবো Q1 Q2 বাই R²। এটা কি এমনি লেখা যাবে নাকি, এটা কি এমনি লেখা যাবে, কোনো দিন এমনি লেখা যাবে না। এমনি সমানটা মানে এখানে সমানুপাতিটা তুলে এখানে এফটা, এখানে সমানুপাতিটা তুলে এখানে সমানটা কোনো দিনই এমনি লেখা যাবে না। ঠিক আছে, তখন কী আসতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে, তখন অন্য কালে ইউজ করছি কনস্ট্যান্ট নিয়ে আসতে, ধরো কে নিয়ে আসতে পারো, কে, এবার সেটা তোমাদের বইয়ে K' লেখা আছে। কী বলুন, বোঝা গেছে, ছায়া প্রকাশ হতে K' লেখা আছে, তোমরা K' দিয়ে শেখো, তাহলে K'। ঠিক আছে, এই K' তোমাকে নিয়ে আসতে হবে। এটা কি সমানুপাতিক ধ্রুবক বা কুলম্বস ধ্রুবক মনে থাকবে, কী বললাম, এটা সমানুপাতিক ধ্রুবক বা কুলম্বস ধ্রুবক, আমি ছোটো করে লিখে রাখছি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক বা কুলম্বস ধ্রুবক। বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র বেরোলো, এটা দিয়ে অঙ্ক হবে। ঠিক আছে, মনে থাকবে। এবার এই একে কী বলে, সমানুপাতিক ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক বলা হয়। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে, আচ্ছা আমি সেগুলো আগে একটু বলে দিই। আরও ধরো কিছু আছে, ধরো এখানে যদি এই সূত্রটা দিই, ধরো এই Q1 = 1, Q2 = 1, R = 1 যদি হয়, সব যদি 1 হয়ে যায়, ঠিক আছে, সব যদি 1 হয়ে যায়,
তাহলে এফের মান হবে এখানে 9 × 10⁹ ঠিক আছে, এটা বলটার মান, এফটার মান 9 × 10⁹। তাহলে দেখো এটা বসাবো এখানে, তাহলে কী হবে এফ ইজিক্যাল টু, মানে অ্যাকচুয়ালি কী ছিল, এফ ইজিক্যাল টু কে ড্যাশ ইন্টু Q1 × Q2 বাই কী ছিল আমার R², ঠিক আছে। তাহলে কী হবে, আমি কী বললাম এফের মান তাহলে এটা বেরোবে, তাহলে 9 × 10⁹ ইজিক্যাল টু কে ড্যাশ ইন্টু Q1 এর জায়গায় 1, Q2 এর জায়গায় 1, আর এর জায়গায় 1, তাহলে কী হলো সবগুলো 1 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কে ড্যাশের মানটা কত পেলাম, ওইটাই 9 × 10⁹, ঠিক আছে। তাহলে কে ড্যাশটার মানটা কত পেলাম, 9 × 10⁹, ঠিক আছে। তুমি তাহলে এফটার এটা মান কী করে সময় হলো, এফটা হচ্ছে সবগুলো যদি 1 থাকে তাহলে এই এফটা এটা হবে, সবগুলো দেখো আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি যে সবগুলো যদি 1 হয় তাহলে এফটা এটা হবে। এবার এফটার মান যদি এইটা হয় তাহলে এইটা হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে এফটা মনে রাখতে হবে না, তোমাকে মনে রাখতে হবে এইটা, তোমাকে মনে রাখতে হবে এইটা যে কে এর মান কত অ্যাকচুয়ালি, তাহলে 9 × 10⁹, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা দিয়ে আমাদের অঙ্ক হবে 9 × 10⁹, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো যারা লিখছো তাহলে স্ক্রিনশট তুলে নিতে পারো এটা, দেখো আমার সঙ্গে সঙ্গে লিখে রাখলে তোমাদের বেশি সুবিধা, ঠিক আছে। তবে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, তারপর তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আছে, ঠিক আছে। চলো স্ক্রিনশট তোলো, হয়ে গেছে। দেখো এবার তোমাদের বইয়ে আমি ফিরে আসছি, দেখো হাইলাইট করে দিচ্ছি, দেখো এই যে কুলাম্বের সূত্র, ঠিক আছে, কী বলছে দেখো, দুটি সমআধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, আর কিছু পড়তে হবে না। এবার চার্লস বিজ্ঞানী কুলাম্ব সর্বপ্রথম এটি আবিষ্কার করেন, ঠিক আছে, কুলাম্ব সূত্র নামে পরিচিত, এটা পরীক্ষা পড়বে না তো, যাই হোক। কী বললাম, এবার দেখো আহিত কণা দুটি বস্তু বিন্দু আকৃত হবে, মানে পয়েন্ট হতে হবে, যেমন দেখালাম এই যে এরকম বলেছিলাম, এই দেখো এইটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, পয়েন্ট বিন্দু হবে, মানে পয়েন্ট মানে কি তাতে আধান আছে কিন্তু পয়েন্ট, মানে বিশাল বড় বড় নয়, ছোটো ছোটো পয়েন্ট। আহিত বিস্তৃতিগুলি আকার বড় হলে তাদের পারস্পরিক দূরত্ব বেশি হতে হবে, ঠিক আছে, মানে যত যদি এই পয়েন্টগুলো যদি বড় হয়ে যায় তাহলে এদের মধ্যে দূরত্ব এটাকেও বাড়াতে হবে, ঠিক আছে। আর আধানগুলি মানে এতটা ছোটো হবে না যে এইটার থেকে বড় হতে হবে, ঠিক আছে। দেখো কুলাম্বের সূত্রটা কী বলছে, আমি যা বলেছি তার সঙ্গে মিলছে নাকি, বলছে দুটি দাগ দিয়ে রাখবে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আধান দুটি কী কী, এই দেখো Q1 ভ্যারিজেস Q2 হয়ে গেল ভ্যারিজেস, আর বর্গের দূরত্বে দূরত্ব কি আর, তার বর্গে কী হবে R², তার ব্যস্ত সমানুপাতিক কী হবে 1/R², বোঝা গেছে, এটা হলো। এবার দেখো এইদিকে সেম জিনিস, তাহলে এটা তো এটা নর্মাল দুটো সমীকরণকে এক কম্বাইন করে লিখলাম। এবার সমান কখন লিখতে হবে, যখন কে নিয়ে আসবো, দেখতে পাচ্ছ কে ড্যাশ নিয়ে এসছে, আমি বললাম কে ড্যাশ তোমাদের বই কে ড্যাশ দিয়েছে, তো কে ড্যাশ দিয়ে লেখো, হয়ে গেল। কে ড্যাশ তার কী দেখো সমানুপাতিক ধ্রুবক, যাকে কুলাম্ব ধ্রুবক নামে পরিচিত, বোঝা গেছে। এবার এটা দেখো বললাম যখন সব এক হয়ে যাবে, দেখো 1 মিটার 1 কুলম্ব 1 নিউটন, ঠিক আছে, দেখো সব যখন এক হয়ে গেল তখন এফের মান এইটা, এফের মান যদি এটা হয় তাহলে সেখান থেকে আমার কি কে এর মান কত বেরিয়ে গেল, এইটা, ঠিক আছে। এই যে কে এর মান হচ্ছে এইটা, সরি মানে কে মানে কে ড্যাশের মান এইটা, বোঝা গেছে, হয়ে গেল। এবার কে এককটা দেখো, কে একক কীভাবে লিখছে, কে ড্যাশ ইজিক্যাল টু, এবার দেখো আচ্ছা আমি এটা করে একটু দেখি, বুঝে গেছে আশা করি, বুঝতে পেরেছো তো, তোমরা ওটা দাগ দিয়ে নেবে। এবার কে ড্যাশের মানটা যদি এখান থেকে বার করি, ঠিক আছে, দেখো এটা হচ্ছে কে, এটা হচ্ছে এফের সমীকরণ, তাহলে কে ড্যাশ মান কী লিখতে পারি, কে ড্যাশ ইজিক্যাল টু, মানে সাইড চেঞ্জ করছি, কে ড্যাশ ইজিক্যাল টু কী হবে এফ ইন্টু R² বাই Q1 ইন্টু Q2, ঠিক আছে, বুঝে গেছে। এখান থেকে লিখেছি, এটা এখান থেকে লিখলাম, হলো। এবার তুমি এককগুলো বসিয়ে দাও, বলের একক কী, মানে এফের একক কী নিউটন, বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। আর একক কী মিটার, তার স্কোয়ার দেওয়া আছে মিটার স্কোয়ার, ঠিক আছে। আর এটা কী আছে Q1 ইন্টু Q2, মানে দুটো কিউ সি, তাহলে কুলম্ব স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কী পেলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, বা এরকম নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2 বলতে পারো, পার মানিস কুলম্ব টু দি পাওয়ার -2, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটা কার একক পেলাম, এটা কে একক পেলাম, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, যেগুলো বইয়ে দাগ দেওয়া সেগুলো বই থেকে বলে দেবো, আর যেগুলো করার শিখিয়ে দেওয়া সেগুলো শিখিয়ে দেবো। আর তোমাদের কী বললাম, তোমাদের নিউমেরিক্যাল পড়বে, মানে MCQ পড়বে, ঠিক আছে, বড় বড় প্রমাণ করে দেখাতে হবে না, এখানে কিচ্ছু প্রমাণ করে দেখাতে হবে না, ঠিক আছে। এবার এখানে দেখো কুলম্ব কাকে বলছে,
এটা দাগ দিয়ে রাখো। বলছে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে থাকলে ওই এক যখন রাখছে সেম জিনিস, দুটি সমপরিমাণ মানে এক এক, ঠিক আছে, দুটি বিন্দু আধান শূন্য মাধ্যমে এই যে এইটা এখানে ঘুরিয়ে এখানে বলছি এরকম করে, ঠিক আছে, এই জিনিসটা এখানে ঘুরিয়ে এরকমভাবে বলছে। লাগলে 1 মিটার দূরত্বে রাখলে তাদের বলটা দেখো যে 9 × 10⁹ বল প্রয়োগ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে একক আধান বলা হয়, আধানে এই এককের নাম কুলম। বুঝা গেছে, ওই জিনিসটাই বারবার বললো, তো এখানটা দাগ দিয়ে রাখো, কুলমটা দাগ দিয়ে রাখো, ঠিক আছে। এবার নেক্সট কী বলছে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে দাঁড়াও 1 সেকেন্ড, বইটা আমি ঠিক করে দিই। দেখো এবার এখানে যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর এটা দেখিয়ে দেবো যে এখানে কী কী লেখা আছে, ঠিক আছে। তো দেখে নাও এখানে এইসব এপসিলন, একে বলে এপসিলন, এই সাইনটাকে দেখে নাও, এই সাইনটাকে বলে এপসিলন, আর যদি নিচে 0 দেওয়া থাকে তাহলে হয় এপসিলন 0 বা এপসিলন নট, এপসিলন 0 বা এপসিলন নট, ঠিক আছে। তো চলো এটা আমি দেখিয়ে দিই ওটা কী লেখা আছে। দেখো ওখানে লেখা আছে নয়, তুমি এরকমভাবে পড়বে, তাহলে কি হলো, এই যে কেটা বলছিলাম মানে এই যে বিন্দু আধান, মানে ধরো আবার বলছি এটা কি Q1, এটা কি Q2, ঠিক আছে, এটা কি হচ্ছে R, ঠিক আছে, এদের মধ্যে বল কি F, ঠিক আছে, এটা কি আছে এদের কনস্ট্যান্টটা কে, মানে অ্যাকচুয়ালি কে ড্যাশ, ধরো F = তাহলে কী হচ্ছে কে ড্যাশ ইন্টু কি Q1, এটা বারবার মুখস্থ রাখবে, Q1 × Q2/R², ঠিক আছে। আচ্ছা আমি অন্য কালি ইউজ করছি, এখানে লালটা নীলটা ফুটে উঠেছে এই পাতায়, এই স্কেচ পেনগুলো বড্ড ডিপ টাইপের। দেখো তাহলে এটা তুমি নর্মালি প্রত্যেকবারই জানছো এটা কুলম্বস ল, ঠিক আছে, হ্যাঁ ভালো কথা। এবার তুমি এখান থেকে কেটা বসাবে, কেটার একটা ভ্যালু বসাতে পারি, আমি কেটার একটা ভ্যালু বসাতে পারি, এখানে লিখবো, হ্যাঁ এবার অবশ্যই এটা শূন্য মাধ্যমে, অবশ্যই এটা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বা কী বললাম বায়ু মাধ্যম, এটা কীভাবে বুঝবো আমি, ঠিক আছে। তোমার মনে রাখবে যে এপসিলন একটা টার্ম আছে, এপসিলন একটা টার্ম আছে, টার্মটা আমি বলে দিচ্ছি, এপসিলন 0 মানে টার্ম আছে, সেটা হচ্ছে 1/4 কে ড্যাশ, ঠিক আছে, মনে থাকবে একটা টার্ম আছে, বা অ্যাকচুয়ালি কে বলতে পারি কে ড্যাশ = বলতে পারি কি 1/4 এপসিলন, ঠিক আছে। সেটা আবার কী জিনিস, এই যে এপসিলন মানে এপসিলন 0টা দিচ্ছি মানে এটা শূন্য মাধ্যমে, এপসিলন 0টা দিচ্ছি মানে এটা শূন্য মাধ্যমে, ঠিক আছে, এপসিলন 0টা দিচ্ছি মানে এটা শূন্য মাধ্যমে। তো এই এপসিলনটা কি, এপসিলন 0টা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এপসিলন 0টা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, এটা হলো শূন্য মাধ্যমে। তো এবার দেখো ভালো করে দেখবে, এখানে 4πটা কি কনস্ট্যান্ট, এখানে 4πটা কি কনস্ট্যান্ট, তাহলে এপসিলন 0 সমান কী বলতে, মানে কে ড্যাশ সমান কী বলতে পারি 1/ε0, বা এপসিলন 0 সমান কী বলতে পারি 1/কে ড্যাশ, তাই তো 4πটা তো কনস্ট্যান্ট, তাহলে এপসিলন 0 সমান কী বলতে পারি 1/কে ড্যাশ, বা কে ড্যাশ সমান বলতে পারি 1/ε0, তাহলে এপসিলন 0 ইউনিট কী হবে বা ইউনিট কী হবে, ঠিক আছে, এপসিলন 0 ইউনিট কী হবে, কে ড্যাশের ইউনিট কী ছিল নিউটন, আগেরটা তো বার করলাম নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, তাহলে এটা 1/8 হবে, বোঝা গেছে। যদি এটা ওপরে তুলে দাও, তাহলে কী হবে, সব এই চিহ্নগুলো উল্টে যাবে। আবার বলছি দেখো এই চিহ্ন ওপরে তুলে দিলে এই চিহ্নগুলো সব উল্টে যাবে, তো নিউটনটা কী হয়ে যাবে নিউটন টু দি পাওয়ার -1, ঠিক আছে। মিটারটা কী হবে মিটার স্কোয়ার আছে, সেটা হয়ে যাবে মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর সিটা কুলম টু দি পাওয়ার -2 আছে, সেটা উল্টে গেলে +2 হয়ে যাবে, বোঝা গেছে। মানে এপসিলন যা ইউনিট সেটা কার কুলমের, এটার উল্টো, কি এর উল্টো হচ্ছে এপসিলন 0 ইউনিট, ঠিক আছে। দেখে নাও ভালো করে, এপসিলন 0টা তাহলে কী বললাম শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, বোঝা গেছে। এবার এপসিলন 0 মানটা মনে রাখবে, এপসিলন 0 মান, এবার ডাইরেক্ট এটা মান আছে, ভ্যালু যার ভ্যালুটা মান ডাইরেক্ট মনে রাখবে, অত কিছু বেশি মানে কীভাবে বার করবো, মানে এপসিলন 0 মানটা কীভাবে বার করা যায়, এপসিলন মান এই যে এটা হচ্ছে এপসিলন 0 মান, ঠিক আছে। এখান থেকে দেখো আমি বলে দিচ্ছি, একটা 4 এর একটা নিশ্চয় আছে, 4 এর একটা মান আছে, কে এর একটা মান আছে, কে এর মানটা মনে আছে, কে এর মানটা কত এগুলো সবসময় মনে রাখবে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো, কে এর মানটা একটু আগে বললাম 9 × 10⁹, এটা মনে রাখবে, মানে এই সূত্রটা মনে রাখবে, কুলম্বের সূত্র, তার সঙ্গে কে মানে কে ড্যাশ, ঠিক আছে। তো এখানে মানে এফটা মনে রাখবে সূত্রটা, আর কে ড্যাশের মানটা মনে রাখবে 9 × 10⁹, যেটা আগেরটাতেই বলে দিয়েছি। এবার সেইখান থেকে এইটা এখানে বসাবো, মানে এপসিলন দেখো 1/4 এর একটা মান আছে, পায়ের মান কত 3.14,
আর কে ড্যাশের মান কত 9 × 10⁹, তো এইগুলো বসালে এপসিলন জিরোটা মান পাওয়া যাবে। সেই এপসিলন জিরোর মানটা মনে রাখবে যে এইটা 8.85, ঠিক আছে, ইন্টু 10⁻⁻12 ইন্টু 10⁻⁻12 মনে থাকবে। আর ইউনিটটা বসিয়ে দেবে এফ পার মিটার, এটা অতটা দরকার নেই, তুই শুধু এইটুকুই মনে রাখো যে ইউনিটটা না জানলে হবে, মোটামুটি ইউনিট জেনে রাখতে পারলে ভালো। তোমার হচ্ছে ফোর্স ইন্টু মিটার স্কোয়ার বলতে পারো, ওইটাই বলতে পারো আগেরটা, বা এই সূত্রে এই ইউনিটটা বলতে পারো, এই ইউনিটটা ডাইরেক্ট এখানে বলতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ভ্যালুটা মনে রাখতে হবে। এপসিলন জিরোর মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার দেখো, চলো এবার তোমাদের বইটা দেখিয়ে দিই। তাহলে কী কী পড়লাম আমি একটু করে বুঝিয়ে দেবো, আর একটু করে বইটা দেখিয়ে দেবো যে ঠিকঠাক বইয়ের সঙ্গে যাচ্ছে কিনা, এবং তোমাদের বইয়ের সঙ্গে কী দরকারি সেটা শিখবে। বেশি কিছু শিখে লাভ নেই, ঠিক আছে? কারণ তোমাকে মানে বেশি ক্যালকুলেশন করে লাভ নেই, ঠিক আছে? নিউমেরিক্যাল শিখতে হবে, কিন্তু ক্যালকুলেশন মানে বেশি বড় বড় করে লাভ নেই, কিন্তু জিনিসটা মনে রাখতে হবে। তো দেখো, এক সেকেন্ড দাঁড়াও, ক্যামেরা একটু অ্যাডজাস্ট করে নিই। দেখো এই যে জিনিস দিয়ে আছে এপসিলন জিরোর মান দেখতে পাচ্ছ 1 বা এইটা, বা কে ড্যাশের মানে এইটা, ঠিক আছে? সেখান থেকে এফটা মানটা আবার তো লিখলে, সেখান থেকে এপসিলন জিরো দেখো শূন্য মাধ্যমে বাই মাধ্যমে তড়িৎ ভেদ, বা ইংলিশ টার্মটা মনে রাখবে ইলেকট্রিক পারমিটিভিটি, আর এপসিলন জিরো হচ্ছে মুক্ত মাধ্যমে, ঠিক আছে? এবার দেখো এই যে এইটা ইউনিটটা হয়ে গেল, মানে কাপ্পার মানে কে ড্যাশের ইউনিট উল্টো ইউনিট, ঠিক আছে? দেখো এপসিলন জিরো মানটা একটা মাত্রা বার করেছে, মাত্রাটা তো ইম্পর্টেন্ট নয়, আমি সেটা করিনি। এপসিলন জিরো দেখো মানটা ভ্যালুটা এই যে বললাম 1/4 কে ড্যাশ, 1/4 কে ড্যাশ, ঠিক আছে? সব বসিয়ে চিছিয়ে দেখো লাস্টে বেরোচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে? বোঝা গেছে? আর এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে? এবার সিজিএস পদ্ধতিতে দেখো, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান 1, সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান 1, আর কিছু করতে হবে না এখানটা, ঠিক আছে? তো চলো এখান থেকে দেখাই এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে মান কত। এসআই পদ্ধতিতে এপসিলন জিরো মান 1, এসআই পদ্ধতিতে এপসিলন জিরো মান 1, ঠিক আছে? এবার দেখো যেটা এখানে পড়তে হবে সেটা হচ্ছে এইটা, এই তিনটে মনে রাখবে জাস্ট, ঠিক আছে? কি তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট কার একক? তড়িৎ আধানের একক, মনে থাকবে। তড়িৎ আধানের বিভিন্ন একক কি? তড়িৎ চুম্বকীয় একক, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা সংক্ষেপে ইএমইউ, ঠিক আছে? তাহলে 1 ইএমইউ সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম বা 10 কুলম, ঠিক আছে? বা 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম বা 1/10 ইএমইউ। তাহলে এই দুটো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? 1 ইএমইউ সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম বা 10 কুলম, আর 1 কুলম সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম বা কি 1/10 ইএমইউ আধান, বোঝা গেছে? তো চলো এবার দেখো এই যে এখানটা দেখো ইলেকট্রনের ভ্যালু কত পড়েছিলাম মনে আছে? 4.8 × 10⁻10 ইএসইউ বা 1.6 × 10⁻10 কুলাম, সেই জিনিসটা আবার দিয়েছে এখানে, ঠিক আছে? ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো, আচ্ছা এবার আমি বলে দিই তোমাদের যেটা দেখার জন্য, তোমার যেটা দেখবে সেটা আমি বলে দিচ্ছি, চলো। দেখো তাহলে আবার বলছি, এই সূত্র আমি বারবার লিখবো কিন্তু, ঠিক আছে? এই যে এপসিলন যেটা কী বললাম? শূন্য মাধ্যমে। আমি একটু এটা দেখো লেখাটা একটু জড়িয়ে যাচ্ছে, তোমরা বুঝে নিও, হ্যাঁ? শূন্য মাধ্যমে, এটা শূন্য লিখেছি, আচ্ছা একটু ভালো করে দিচ্ছি এরকম করে শূন্য মাধ্যমে, ঠিক আছে? এটা শূন্য মাধ্যমে, কিন্তু আরও তো অনেক মাধ্যম আছে, যেমন ধরো জল, ঠিক আছে? তারপর ধরো অ্যালকোহল, ঠিক আছে? তারপর ধরো মেটাল মানে ধাতু, ঠিক আছে? বিভিন্ন মাধ্যম আছে, ধরো এই যে পুরো জিনিসটা, ওই যে তড়িতাধান, মানে এই যে Q1, এই যে Q2, ঠিক আছে? এটা Q1, বিভিন্ন মাধ্যমে মানে কি বোঝাচ্ছে? এটা Q1, এটা Q2, এটা ডিস্টেন্স আর এটা ছিল শূন্য মাধ্যমে। এই পুরো জিনিসটাকে নিয়ে যদি আমি জলের মধ্যে চুবিয়ে দিই বা ডুলের মধ্যে ঢুকিয়ে দিই জল, তাহলে কি এফটার মানে এক থাকবে? কোনোদিনই এক থাকবে না, ঠিক আছে? কারণ এখানে এই এপসিলন জিরোর মানটা পাল্টে যাচ্ছে। এপসিলন জিরোর মাত্র শূন্য মাধ্যমে ছিল, কিন্তু এখানে তো এটা তো জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটা জল, তো এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে এফের মানটা কি সেম থাকবে? কোনোদিনই থাকবে না, পাল্টে যাবে। কেন পাল্টে যাচ্ছে? কারণ এখানে এপসিলন জিরোর মানটা পাল্টে যাবে, সেই জন্য। তো এবার দেখো তাহলে অন্য মাধ্যমে কী বলা হয়? এপসিলন বলা হয়, মনে থাকবে। শূন্য মাধ্যমে হলে এপসিলন জিরো বা এপসিলন, দেখো এটাকে কী বলা হচ্ছে আবার বলছি, এটাকে বলা হয় এপসিলন জিরো বা এপসিলন নট। নট মানে নয়, এপসিলন নট বা এপসিলন জিরো। আর নর্মাল মাধ্যমে বা অন্য মাধ্যমে কী হবে? যে এপসিলন, এটা কি? এটা অন্য মাধ্যম,
অন্য মাধ্যম কি বায়ু মাধ্যম ছাড়া, বায়ু মাধ্যম নয়, বায়ু মাধ্যম কি বললাম নয়, হয়ে গেল। এটা কি এপসিলন, আবার লিখছি এপসিলন সাইনটা আবার এরকম, ঠিক আছে, মানে ইয়ের মতো একটুখানি ছোটো করে আর কি, ইয়ের মতো একটু ব্যাঁকা আর কি, ঠিক ই নয় ইয়ের মতো আর কি, হলো। এটা হলো অন্য মাধ্যমে, বোঝা গেছে? তাহলে সেখানে আমি কীভাবে লিখতে পারি, দেখো নর্মাল সূত্র হচ্ছে এরকম লিখব 1/4πε0, ঠিক আছে, ইন্টু Q1 Q2/r²। এটা নর্মাল সূত্রটা, কেন এটা এটা হচ্ছে জল, এটা হচ্ছে বায়ু মাধ্যমে এপসিলন 0। কিন্তু তাহলে অন্য মাধ্যমে কী লিখবো, এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে বায়ু। অন্য মাধ্যমে তাহলে কী হবে 1/4πε, সরি এপসিলন নট লিখবো না, আচ্ছা কেটে দিচ্ছি আবার, 1/4πε ইন্টু Q1 Q2/r², ঠিক আছে। এটা কি তাহলে অন্য মাধ্যমে, এটা হচ্ছে অন্য মাধ্যম, হলো। তাহলে বায়ুতে কি, বায়ুতে হচ্ছে এখানে এপসিলন 0টা থাকবে, আর অন্য মাধ্যমে এপসিলন 0 থাকবে না, শুধু এপসিলন, এটা শুধু এপসিলন। আচ্ছা অনেকে এটা বুঝতে পারছো না কি, এটা হচ্ছে এপসাইলন, এটা কি এফ, এফ যে যেমন উচ্চারণ করবে, আমি এফ সাইলন বললাম, তুমি এটাকে এফ সিলনও বলতে পারো, ঠিক আছে, হয় সাইলনও বলতে পারো সিলনও বলতে পারো, এফ সাইলন বা এফ সিলন, ঠিক আছে, এফ সাইলন বা এফ সিলন যা খুশি বলতে পারো, ঠিক আছে, হলো। আর এটা R², এটা স্কোয়ার কিন্তু, ঠিক আছে, 2 নয় R²। তো যাই হোক, তাহলে কী বলে অন্য মাধ্যমে কী হবে এপসিলন, আর বায়ু মাধ্যমে এপসিলন 0, ব্যাস আর কিছু ভাবতে হবে না, ঠিক আছে। তাহলে কোনটা কখন কী হবে, তাহলে এপসিলন 0টা কি, এপসিলন 0টাও কি, এপসিলন 0 তো তড়িৎভেদ্যতা, কিন্তু অন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, মনে থাকবে। এই দেখো কী লিখেছি, এপসিলন 0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, তাহলে যদি এপসিলন না থাকে, মানে শূন্যটা না থাকে, তাহলে কি অন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, ঠিক আছে। আর কেটা কি বলেছিলাম, কে হচ্ছে তোমার কুলম্ব ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমার যেটা বেরোবে সেটা মনে রাখবে এইটা, যে কে ইজ ইকাল টু, এটা মনে রাখবে কে ইজ বা কাপ, কে ড্যাশ কাপ্পা, আচ্ছা কাপ্পা বলে, এটা ছাড়ো, এটা কে ড্যাশ ছেড়ে দাও, ধরো কাপ্পা, এটা গ্রিক অক্ষর কাপ্পা, তো কাপ্পা ইজ ইকাল টু মনে রাখবে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে মাধ্যমের তড়িৎভেদ্যতা কি নর্মাল এপসিলন, আর অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা কি এপসিলন 0, তাই তো। কাপ্পা সমান এইটা, এটা কে নয়, এটা কাপ্পা, এটা কি কাপ্পা, এটা কি কাপ্পা, মনে থাকবে। তাহলে কাপ্পা ইজিক্যাল টু কি মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা কি এপসিলন, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা কি এপসিলন 0, মনে থাকবে। তাহলে কাপ্পা ইজিক্যাল টু এপসিলন 0 হয়ে গেছে। তাহলে কাপ্পাটা তাহলে কী জিনিস, কাপ্পাটা কী জিনিস, কাপ্পাটা মনে রাখবে, এই কাপ্পাটা কী জিনিস, এগুলো সব তড়িৎভেদ্যতা ছিল, তড়িৎভেদ্যতা। কাপ্পা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সব বই লেখা আছে, আমি একটু তবিও লিখে দিচ্ছি, বৈদ্যুতিক ধ্রুবক। বের আর একটা নাম আছে, এটাও তড়িৎভেদ্যতা, এটাও তড়িৎভেদ্যতা, তো এটা হবে কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের আরেকটা নাম কি হবে, দেখো এটাও তো তড়িৎভেদ্যতা, এটা হচ্ছে অন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, আর এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, তাহলে এটাও তো তড়িৎভেদ্যতার কিছু একটা ব্যাপার আছে, তাই না। তো এটার নাম হবে কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, কি বললাম, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা, মনে থাকবে। কি বললাম, কাপ্পার এক নাম কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বোঝা গেছে। এবার চলো তোমাদের বইয়ে ফিরে যাই, চলো বইয়ে ফিরে আসছি। দেখো বইয়ে কি লেখা আছে, দেখো এই যে এখান থেকে পড়লাম, দেখো এখানে পর্যন্ত করেছিলাম। তো এবারে হচ্ছে এখান থেকে বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্র, ঠিক আছে। এই দেখো সেম জিনিস, ওই সূত্রটা আবার লিখেছে, ঠিক আছে। এই দেখো বলছে এপসিলন 0টা হচ্ছে অন্য মাধ্যমে, এপসিলন 0টাকে শূন্য মাধ্যমে, আর অন্য একটি ধ্রুবক হচ্ছে এপসাইলন, ঠিক আছে, সেটা কি দেখো অন্য মাধ্যমে। এখানে দেখো তাহলে বুঝতে পারবে, এই যে
দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ এটা যে কি, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা অপেক্ষা বেশি। এই দেখো, এটা হচ্ছে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, মানে এটা হচ্ছে এরকম এপসিলন গ্রেটার দ্যান এপসিলন জিরো। ঠিক আছে, তো এটা দেখো, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসিলন জিরো এর অনুপাতকে কী বলে? আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে এইটা যেটা বললাম আমি কাপ্পা, এরকম কাপ্পা লিখে দেওয়া আছে, এপসিলন বাই এপসিলন জিরো। বোঝা গেছে? ঠিক আছে, এবার এখান থেকে এটা বলে দিচ্ছি, দেখে নাও। এপসিলন জিরো মানটা কী বার করেছিলাম? 8.85। ঠিক আছে, কিন্তু এপসিলনের মান হচ্ছে 5.4। এপসিলনের মানটা ছিল সিজিএস পদ্ধতিতে 1, সিজিএস পদ্ধতিতে কিন্তু এটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, মনে থাকবে এটা হচ্ছে এসআই পদ্ধতি ছিল, এপসিলন জিরোর মান হচ্ছে 8.85 × 10⁻12। কিন্তু দেখো সিজিএস পদ্ধতিতে এপসিলনের মান হচ্ছে এই দেখো 1। সিজিএস পদ্ধতিতে এপসিলনের মান হচ্ছে 1, দেখতে পাচ্ছ লেখা আছে ক্লিয়ার হলো? বা এখান থেকে দেখার কাছে এপসিলন জিরোকে দেখো 1 ধরে দেওয়া হয়, দেখতে পাচ্ছ এপসিলন জিরোকে 1 সিজিএস পদ্ধতিতে হলো। এবার এইখানে সেটা ফিরে আসছে, দেখো কি বলছে, এপসিলন জিরোর মান সিজিএস পদ্ধতিতে 1 হলো, কিন্তু এপসিলন নটের মান হচ্ছে, মানে এটা হচ্ছে এপসিলন জিরো, আর এপসিলন শুধু এপসিলনের মান 5.4 × স্ট্যাট কুলম স্কোয়ার ইন্টু ডাইন ইনভার্স ইন্টু মানে সেন্টিমিটার ইনভার্স। বোঝা গেছে? তাহলে এইখান থেকে এপসিলনটা কীভাবে বার করবো? দেখো এপসিলন ইজ ইকাল টু কে, দেখো আচ্ছা আমি এখানে দেখিয়ে দিই। দেখো কাপ্পা সমান কী পেলাম? কাপ্পা সমান কী পেলাম? এপসিলন বাই এপসিলন জিরো। ঠিক আছে, এখান থেকে আমি এপসিলনটা বার করবো, কী হবে? কোনাকুনি গুণ করে দাও, তাহলে কাপ্পা ইন্টু এপসিলন জিরো। বোঝা গেছে? দেখো এটা এখানে লিখে দেওয়া আছে, কাপ্পা ইন্টু এপসিলন জিরো। ঠিক আছে, তাহলে এপসিলন জিরো কাপ্পা ইন্টু এপসিলন জিরো। এবার মানটা বসাও, মানটা কি? দেখো এইখানে যে এপসিলন মানটা হচ্ছে ওটা কি আবার, এটা অভ্র, এটা অভ্র বার করেছে। ঠিক আছে, এটা আমাদের অত ইম্পর্টেন্ট নয়, এটা অভ্র, অভ্রের পরবর্তী ধ্রুবক কাপ্পা ইজ ইকাল টু 5.4। ঠিক আছে, এটা অভ্যেরে বার করেছে, এটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এটা অভ্যেরে বার করেছে, শুধু এইটুকু মনে রাখো যে কাপ্পা ইজ ইকাল টু এইটা, তাহলে এপসিলন ইজ ইকাল টু কাপ্পা ইন্টু এপসিলন জিরো। ঠিক আছে, আর কিছু পড়তে হবে না। এবার যে লাস্ট পড়তে হবে সেটা হচ্ছে এইটা, যে এফ আমি আবার করছি, এই সূত্রটা বারবার ফিরে আসবে, আমার কুলম্বের সূত্র বারবার ফিরে আসবে, 1/4 এপসিলন, তাই তো 1/4 এপসিলন। কিন্তু ভালো করে দেখো, এতক্ষণ আমি এপসিলন জিরো লিখছিলাম, তাই তো, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এপসিলন জিরো শুধু লিখবো না, কি লিখবো? 1/4 কাপ পাই, যে এপসিলন মানে কি? কাপ্পা ইন্টু এপসিলন জিরো। তো শুধু এখানে এপসিলন জিরো লিখতে পারবো না, তো এটা আমাকে লিখতে হবে কাপ্পা ইন্টু এপসিলন জিরো ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমি অ্যাকচুয়ালি প্রথমে কি লিখেছিলাম? কে ড্যাশ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তারপর থেকে আমি লিখতে কী শুরু করলাম? এই কে ড্যাশের জায়গায় এই পুরো ভ্যালুটা বসালাম, 1/4 এপসিলন জিরো ইন্টু কে ইন্টু এটা বসালাম। ঠিক আছে, আবার বলছি, এই দেখো একবার কে ড্যাশ দিয়ে লিখবো, একবার 1/4 এপসিলন কাপ্পা দিয়ে লিখবো। ঠিক আছে, আর এই ভ্যালুটার মান কি? এটা তোমার বাদ দাও, এই ভ্যালুটার মান কি? কে ইন্টু এপসিলন জিরো। কে ইন্টু এপসিলন জিরো মানে কি? কে ইন্টু এপসিলন জিরো মানে শুধু এপসাইলন। তাহলে হচ্ছে এইটা, তাহলে কি দাঁড়াবে? 1/4 শুধু এপসিলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বোঝা গেছে? মানে দেখো তাহলে কী করলাম, ভালো করে দেখো, যেগুলো হাইলাইট করে দিচ্ছি। যদি এপসিলন শুধু লিখি তাহলে শুধু এপসিলন থাকবে, 4 ইন্টু এপসিলন থাকবে। যদি কাপ্পা ইন্টু এপসিলন লিখি তাহলে সেখানে কাপ্পা ইন্টু এপসিলন থাকবে। ঠিক আছে, আর যদি কে দিয়ে লিখি তাহলে শুধু কে ড্যাশ দিয়ে লিখি, এটা কাপ্পা, এটা কে ড্যাশ, শুধু কে ড্যাশ দিয়ে লিখলে শুধু কে ড্যাশ থাকবে। বোঝা গেছে? শুধু কে ড্যাশ দিয়ে লিখলে শুধু কে ড্যাশ থাকবে, 1/4 কিছু থাকবে না। ঠিক আছে, যদি 1/4 থাকে একবার হবে কে ইন্টু কাপ্পা ইন্টু এপসিলন জিরো। আর যদি শুধু এপসিলন দিয়ে লিখি, শুধু এপসিলন দিয়ে লিখি, তাহলে কী হবে? 1/4 এপসিলন জিরো 1/4 এপসিলন Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা আমি করে দিচ্ছি। এবার আমি কি বললাম, এই অভ্রেটটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা এখানে বইয়ে এক্সট্রা দেওয়া আছে। তো দেখো এইটা এখানে দেওয়া আছে, এই সূত্রটা, এই সূত্রটা, এই সূত্রটা, ব্যাস করবে। এবার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি একবার। দেখো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ,
দেখো জিনিসটা প্রথমেই বলেছিলাম সমান সমান সমজাতীয় বস্তু দুটো কী করবে, পরস্পরকে আকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় পরস্পরকে সমজাতীয়টা বিকর্ষণ করবে, বিপরীত জাতীয় পরস্পরকে আকর্ষণ, মানে নেগেটিভ নেগেটিভ কী করবে, আকর্ষণ করবে, বিকর্ষণ করবে। পজিটিভ পজিটিভ সেটাও কী করবে, বিকর্ষণ করবে। কিন্তু নেগেটিভ পজিটিভ আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ সেটাও আকর্ষণ করবে। ঠিক আছে, আমি এরকমভাবে টিক চিহ্ন দিয়ে বোঝালাম। ঠিক আছে, এবার হচ্ছে কুলম্বের সূত্রটা কী ছিল, কুলম্বের সূত্র ছিল এরকম, এটা Q1, এটা Q2, এদের ডিস্ট্যান্স হচ্ছে আর, তাই তো, ডিস্ট্যান্সটা তো আর। এবার বলটা হচ্ছে, দেখো বলটা বলে দিই, বলটা তো এরকম, কিন্তু এবার যদি এই দুটো সম আধান হয়, এই দুটো কি সম আধান, মানে ধরো দুটি পজিটিভ বা দুটি ধরো নেগেটিভ, তাহলে কী হবে, যদি সেম সেম থাকে, যদি সেম সেম থাকে তাহলে কী হবে, এই বলটার যা দিক হবে, এই আটটা তার উল্টো দিক, আটটা কোনখান থেকে কোনখান পর্যন্ত, আটটার মোটা আটটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, মানে Q1 দিক থেকে Q2 পর্যন্ত, মানে এরকম। তাহলে যদি সেম সেম হয়, এই সেম সেম হয়, এই সেম সেম হয়, তাহলে কী হবে, এই আটটার যা দিক হবে এফটারও সেই দিকে হবে, হলো। আর যদি এখানে আকর্ষণ করে, মানে ধরো এটা Q1, এটা Q2, ঠিক আছে, তো আর আটটার অভিমুক্ত সবসময় এই দিকেই থাকছে, ঠিক আছে। এবার ধরো এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে কী হবে, এফটা হবে তার এই উল্টো দিকে, এফটা হবে তার উল্টো দিকে, এই দিকে, মানে আটটার যদি এই দিকে যায় তো এফটা যাবে কোন দিকে বললাম, এই দিকে, মনে থাকবে, বুঝতে পেরেছো, উল্টো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর রূপ। এবার ভেক্টর রূপটাকে কীভাবে লিখছে বা দেখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো সূত্র হচ্ছে, নর্মাল সূত্র হচ্ছে মানে এইটা, যেটা হচ্ছে কুলম্বের নর্মাল সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু কি, এখানে কাপ্পা দিয়ে লিখবো না, এখানে 1/4 পাই এপসিলন দিয়ে লিখবো, 1/4 পাই এপসিলন দিয়ে লিখবো, কাপ্পাটা নেই, শুধু এপসিলনটা লিখবো, ইন্টু Q1 Q2/r², এটা হচ্ছে নর্মাল সূত্র। ঠিক আছে, এটা নর্মাল সূত্র। ঠিক আছে, আর ভেক্টর রূপ লিখতে গেলে কী হবে, ভেক্টর রূপ দিয়ে যখন লিখতে যাব, ভেক্টর রূপ যখন লিখতে যাব তখন এরকম করবো, দেখো ভালো করে দেখো, এফ ইজিক্যাল টু, এটা তো আগে মনে রাখলে, তো এফ ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন, সেখানে পর্যন্ত ঠিক ছিল, Q1 Q2/r², এখানে পর্যন্তও ঠিক ছিল। ঠিক আছে, কিন্তু এখানে একটা আর ক্যাপ নিয়ে আসতে হবে, আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, আর ক্যাপটা কি ইউনিট ভেক্টর, এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর জিনিস, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, বা একক ভেক্টর। ঠিক আছে, এটা বলে দিচ্ছি, মুখে বুঝে নাও, কালিটা একটু জড়িয়ে যাচ্ছে। ইউনিট ভেক্টর, আর ক্যাপটা তাহলে কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, হলো। এবার এই আর ক্যাপটা যে নিয়ে এসছি, এই আর ক্যাপ মনে রাখো, ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর মানে আর ক্যাপ জিনিসটা হচ্ছে এরকম, মানে এই যে আর ক্যাপ জিনিসটা হচ্ছে এরকম, কেমন, যে একটা নর্মাল ভেক্টর থাকবে, আর ভেক্টর বাই নিচে আর থাকবে, বুঝে গেছে। তাহলে আর ক্যাপ মানে কী হলো, আর ভেক্টর, আর ক্যাপ মানে কী হলো, আর ভেক্টর বাই নর্মাল আর, আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর উপরে আর ভেক্টর বাই নিচে নর্মাল আর, যা খুশি তার, এ ভেক্টর হলে এ ক্যাপ হলে এ ভেক্টর বাই এ নর্মাল এ, সেরকম আর ক্যাপ হচ্ছে ওপরে আর ভেক্টর বাই নিচে নর্মাল আর। ঠিক আছে, তো তাহলে কী হবে, এটা সেম সেই জিনিসটা এখানে দেখে দেখে লেখো, এখানে তাহলে কী হবে, আবার লিখছি 1/4 পাই এপসিলন, ঠিক আছে, এপসিলন 0 নয়, এপসিলন, আচ্ছা এপসিলন ইন্টু Q1 Q2 বাই কী হবে r² ইন্টু আর ভেক্টর বাই আর। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে একটা আর ছিল তো আর² সঙ্গে, তো পরপরই গুণ করে দাও, তাহলে কী হবে, আর কিউ হয়ে যাবে 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই আর কিউ, তাই তো, কী হবে, তো আর² আর গুণগুলো কী হবে, আর ওপরে দেখো একটা আর ক্যাপ রয়ে যাচ্ছে, আর ভেক্টর রয়ে যাচ্ছে, এরকম রয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ফ্রেশ করে আমি লিখে দিই, ফ্রেশ করে এখানটা লিখে দিই, তাহলে অ্যাকচুয়ালি কী বলে ভেক্টর ফর্মটা এরকম বেরোবে, ফ্রেশ করে লিখছি দেখো তোমাদের সুবিধার জন্য। কী লিখবে, যে এফ, এসব ভেক্টর চলছে কিন্তু, এখানে সব ভেক্টর চলছে, ভেক্টর মানে শোনো, ভেক্টর মানে মাথায় তীর চিহ্ন দিতে হবে। দেখো এফ ভেক্টর মানে ফোর্স ভেক্টর ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন, ঠিক আছে, Q1 Q2 বাই আর কিউ ইন্টু কি আর ক্যাপ। বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম, এটা তাহলে কী হলো, ভেক্টর ফর্ম। ঠিক আছে, চলো এই জিনিসটা এবার বই থেকে দেখে নিই, এই জিনিসটা কি এবার আমি বই থেকে দেখে নেবো, তোমাদের বই যে আছে সেখান থেকে এবার দেখে নেবো।
ঠিক আছে, চলো দেখো এই যে ভেক্টর ফর্ম, এই যে বললাম এই দুটো বস্তু দেখো, এটা সেমটা আটটা এদিকে, ওইটা উল্টো দিকে কাজ করবে। ঠিক আছে, দেখো বিকর্ষণ বল কাজ করবে একবার, জাস্ট আমি যেটা বলেছি সেটা এখানে পড়ে নেবে। আর এটা দিকটা দেখো, এই যে এটা আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই দিকটা কাজ করবে, এইদিকে হয়ে গেল। এই জন্য এবার গল্প হচ্ছে এখান থেকে ভেক্টর ফর্মটা এখানে, এই দেখো এইটা একবার আর ক্যাপ মানে কি আর কিউ, ব্যাস গল্প শেষ হয়ে গেল। আর এইটা বলে দিচ্ছে এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, মানে তোমরা যে মহাকর্ষের চ্যাপ্টার পড়েছিলে তাহলে কিছু উত্তর পড়েছিলে, এ ফিজিক্যাল টু জি ইন্টু এম আর এম টু বাই আর স্কয়ার, মানে দেখো এটার মতোই না, এখানে দেখো কে, আমারটা তো কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্র হচ্ছে এ ফিজিক্যাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার, আর মহাকর্ষের সূত্র হচ্ছে এ ফিজিক্যাল টু জি ইন্টু এম আর এম টু বাই আর স্কয়ার, মানে এখানে জিটা ধ্রুবক, ওখানে কেটা ধ্রুবক, এখানে এম ওয়ান এম টু, ওখানে কিউ ওয়ান কিউ টু, আর নিচে এখানে আর স্কয়ার, এখানেও আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে সূত্র কি, কিন্তু এর সূত্রে ভেক্টর ফর্ম কি, এইটা। ঠিক আছে, কিন্তু মহাকর্ষ ধ্রুবকের ভেক্টর ফর্ম দেখো এইটা, কেন এটা, এখানে দেখো শুধুই আর স্কয়ার আছে, কিন্তু আর ক্যাপ দিয়ে, মানে এই যে এইটা এটার সঙ্গে সমান করছে আর স্কোয়ার আর ক্যাপ, আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে কী হবে, এই আর ক্যাপটা তুললে কী হবে, আর ভেক্টর বাই আর, এটাও সেম চলে আসবে, আর কিউ চলে আসবে। ঠিক আছে, এটার সঙ্গে সমান। এবার কী বলে দেখো, এটা হচ্ছে মহাকর্ষী বল। এবার যে স্থির তড়িৎ বল আর মহাকর্ষী বল মানে সাদৃশ্য কী, দেখো দুটো বলই হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের রাস্তানুপাতিক, এটা পড়ে নেবে, দুটোই তো বর্গের রাস্তানুপাতিক, মানে দুটোর নিচেই আর স্কোয়ার আছে। ঠিক আছে, এগুলো নিজেরা পড়ে নেবে, আমি তবু আবার বলে দিচ্ছি, দুটি বলই বস্তু দুটির মধ্যে বর্গের রাস্তানুপাতিক, দুটি বলই হচ্ছে সংরক্ষী বল কনজারভেটিভ ফোর্স, দুটি বলই শূন্য স্থানে ক্রিয়া করে, আর দুটি বলই কেন্দ্রীয় বল। ঠিক আছে, মানে দেখো কেন্দ্র, মানে এই যে দুটো বস্তু ছিল এরকম এরকম, তাই তো, এইখান থেকে নেবো না, এদের কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে নেবো, বোঝা গেছে, এই কেন্দ্রের ভেতর থেকে নেবো আর কি। ঠিক আছে, এবার বৈসাদৃশ্য কী বলছে, অনেক বেশি, এই যে স্থির তড়িৎ বল মানে কারেন্ট বল তো অনেক বেশি শক্তিশালী হবেই, এটা খুবই তুলনায় কম। তড়িৎদ্বারের গুণফলের সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, মানে এটা কিউ ওয়ান এটা কিউ টু, এটা এম ওয়ান ইন্টু এম টু, অবশ্যই আলাদা, কিছু সাদৃশ্য কিছু বৈসাদৃশ্য থাকলো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, আর এখানে তেমন কিছু নেই। এবারে এটা দেখো, এটা পড়ে নেবে নিজেরা। এবার হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল এবং উপরিপাতের নীতি। এবার দেখো, একটা ধরো এতক্ষণ কী করছিলাম, এতক্ষণ দুটো ফোর্স নিয়ে কাজ করছিলাম, বা দুটো আধান নিয়ে কাজ করছিলাম, তাই তো, মানে একটা কিউ ওয়ান একটা কিউ টু, এতক্ষণ দুটো আধান নিয়ে কাজ করছিলাম, একটা কিউ ওয়ান একটা কিউ টু। এক সেকেন্ড ওয়েট করো, আমি একটা পেজ বার করি। তো এতক্ষণ, আচ্ছা এটা দেখে নাও একবার, এরকম একটা ছবি হবে। ঠিক আছে, তো চলো, এতক্ষণ আমরা কী করছিলাম, এতক্ষণ করছিলাম যে দুটো আধান নিচ্ছিলাম, কী নিচ্ছিলাম, দুটো আধান, মানে একটা কিউ ওয়ান একটা কিউ টু। ঠিক আছে, দাঁড়াও ওয়েট করো, চলো এতক্ষণ করছিলাম কি, আমরা দুটো আধান নিয়ে কাজ করছিলাম। দেখো এতক্ষণ কী করছিলাম, ধরো কিউ ওয়ান এটা কিউ টু, তাই তো, দুটো আধান নিয়ে কাজ করছিলাম। এবার ধরো একটা আধান নিলাম, এখানে একটা আধান কিউ ওয়ান, ঠিক আছে, ধরো এখানে একটা আধান কিউ, ঠিক আছে, ধরো এখানে একটা আধান কিউ টু, এটা কিউ টু, ঠিক আছে, হ্যাঁ, এখানে একটা আধান, এখানে একটা আধান আবার জুড়ে দিলাম, ধরো এখানে একটা আধান কিউ ফোর, ঠিক আছে, এখানে ধরো এইখানে ধরো কিউ থ্রি, এখানে কিউ ফাইভ, এখানে কিউ সিক্স, এরকমভাবে আছে, এখানে ধরো কিউ সেভেন, এইভাবে চলছে। তো দেখতে পাচ্ছ এটা কিউ ওয়ান এটা কিউ, তো আগেরটা কী হচ্ছিলো, আগের সূত্রটা কী লিখছিলাম, যখন এই যখন কিউ ওয়ান কিউ টু ছিল তখন কী লিখেছিলাম, আবার লিখছি যে এফ ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা ছিল প্রথম সূত্রটা। ঠিক আছে, কিন্তু যখন এতগুলো এরকম উল্টোপাল্টা আধান চলে আসছে, এখানে একটা মানে এখানে অনেক আধান চলে আসছে, তখন আমি কী লিখবো, শুধু এইটুকু লিখবো, মনে রাখো, ভালো করে লিখবে, দেখবে। ঠিক আছে, ফার্স্টে ধরো এর মানে কি, মানে ফোর্সটা আমি কীভাবে লিখছিলাম, দুটো আধান নিচ্ছিলাম দিয়ে একটা করে লিখছিলাম। তো এখানে ধরো আবার এফ ওয়ান আসবে, এফ ওয়ান সমান কী লিখতে পারি, ধরো কিউ এ 1/4 পাই এপসিলন, ঠিক আছে, ধরো কিউ, মানে এটা ধরো কিউ, আর এটা কিউ ওয়ান, তাহলে কী হবে, একবার কিউ ইন্টু কিউ ওয়ান, যা আধান আছে সেই নামটা লিখতে হবে। এখানে ধরো কিউ, এখানে কিউ আছে আর এখানে কিউ ওয়ান আছে, সেই নাম লিখবো, তাহলে কিউ এটাকে 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে কিউ টু, মানে এইটা মানেই হচ্ছে কিউ ওয়ান, আর এই কিউ ওয়ানটা হচ্ছে কিউ টু। ঠিক আছে, তাহলে কিউ ইন্টু কিউ ওয়ান বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার কিউ ইন্টু কিউ ওয়ান বাই আর স্কোয়ার, ধরো এফ টু সমান কী, যা খুশি ফোর্স নাও, কী ফোর্স, 1/4 পাই এপসিলন। ঠিক আছে, প্রথমটা তো কিউই থাকলো, তারপরে ধরো কিউ টু নিলে, তারপরে কি আর স্কোয়ার, এরকমভাবে চলতে থাকবে। এটা ধরো এফ ওয়ান, এটা এফ টু, ধরো এফ থ্রি নিলাম, তাহলে কী হবে, 1/4 পাই এপসিলন, এটা তো কিউই থাকলো প্রথমেরটা, এই যে এখানটা কিউ আছে,
ঠিক আছে, ইন্টু কিউ থ্রি বাই আর স্কোয়ার। তো এইভাবে চলতেই থাকলো। কিন্তু এতগুলো তো ফোর্স একসঙ্গে লেখা যাবে না, মানে এতবার তো লিখবো না, তখন কী করবো, এটাকে একটা কম্বাইন করবো। কী করবো, কম্বাইন। তা লিখবে এফ ইজিক্যাল টু কী হবে, F1 প্লাস F2, বোঝা যাচ্ছে, এইভাবে করবো। এর সেই সূত্রটা মনে রাখবে, এত কিছু ভাঙতে হবে না তোমাদের পরীক্ষায় কিছু ভেঙে দেখাতে হবে না। ডট 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 কত পর্যন্ত, এফ পর্যন্ত, FN পর্যন্ত, মানে আনলিমিটেড দেওয়া আছে, আনলিমিটেড FN পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। সেখানে FN পর্যন্ত দেওয়া হলো, এন মানে কি ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী বলতে পারি, তাহলে এখান থেকে কী কী দেখো, F1 এই সবগুলো থেকে কী কমন যাচ্ছে দেখো, 1/4πε, 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 সবগুলো থেকে এটা কমন, সবগুলো কি দেখো এটা কমন আছে, তাই তো। তাহলে কি 1/4πε সবগুলোতেই কমন, ঠিক আছে। তারপর দেখো সবগুলোতে কী কমন যাচ্ছে, Q1, মানে সরি সবগুলোতে আর কী কমন যাচ্ছে, এই কিউ, প্রথমটা কিউটাকে বাইরে বার করে নাও, ঠিক আছে। ব্যাস, তারপরে ভেতরে কী পড়ে হলো Q1/r², ঠিক আছে। এবার ডিস্টেন্স দেখো, এবার বলে দিই, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে R1, এইখান থেকে এটা R2, এটা এইখান থেকে এইটা কত হতে পারে R3, এইখান থেকে এইটা কত হতে পারে R4, এইভাবে চলবে। তাহলে এখানে ভেতরগুলো আলাদা, এটা R1² প্লাস Q2/R2² প্লাস Q3/R3², ঠিক আছে, এইভাবে চলছে, প্লাস ডট 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 প্লাস কি Qn/Rn তার স্কোয়ার, বোঝা গেছে। সেম জিনিসটা তোমাদের বই লেখা আছে, আর কিচ্ছু বোঝা নেই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই জানিও। আচ্ছা, আজকে ক্লাসটা এখানে পর্যন্ত রাখলাম আমি, ঠিক আছে। তাহলে অবশ্যই জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ঠিক আছে। আর একটু কী করে দেবো, আর একটু করে দিলেও হয়। আর চলো আর একটু করে দিচ্ছি, আর দেখিয়ে দিই আগে বইটা কোথায় করলাম। দেখো এই জিনিসটা এখানে দেওয়া আছে, কোথা থেকে করলাম দেখিয়ে দিচ্ছি। এই যে বলছে বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল হলো আধানগুলি দ্বারা পৃথক পৃথকভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। বললাম লাস্টে যোগফল বেরোবে, এই ছবিটা দেখবে। এই দেখো এটা হচ্ছে নর্মাল সূত্রটা লেখে নিই। এটা F1 দিয়ে ডাইরেক্ট শুরু করেছে, F1, দেখো এটা F2, ঠিক আছে, এটা F3, এটা FN, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী বেরোবে, অ্যাকচুয়ালি লাস্ট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ F ইজিক্যাল টু F1 প্লাস F2 প্লাস ডট 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 FN। সেখানে দেখো কী বার করছে, 1/4πε কমন নিয়েছে, আর কিউটা কমন নিয়েছে, ব্যাস। তারপর Q1/R1² ইন্টু আর ক্যাপ, আর ক্যাপটা লিখেছে এক্সট্রা, আর ক্যাপটা এক্সট্রা লিখেছে, ঠিক আছে। আমি আর কিউ লিখছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর ক্যাপ লিখবে, বোঝা গেছে। এবার দেখো এইখানে যদি আমি করে দিই একটা, ঠিক আছে, এখানে আচ্ছা এইগুলো করেই দিই। আজকে এখানে পর্যন্তই রইলো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি এখানে পর্যন্ত রাখলাম কারণ এখান থেকে আমি ফ্রেশ করে করতে চাই, ঠিক আছে। অবশ্যই চ্যাপ্টারটা শক্ত চ্যাপ্টার আছে, তো এখান থেকে তোমাদেরকে আমি ফ্রেশ করে বলে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের মাথার মধ্যে উড়ে না যায়, ঠিক আছে। তো তোমরা মোটামুটি ক্লাসটা করো, দেখো কি বুঝতে পারলে কি পারলে না, অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ।